মোস্তাফিজরা এইসব বিডিংয়ে যায় এবং খেলতে যায়, তার অর্থ বা পয়সা কিন্তু পুরাটাই মোস্তাফিজরা একাই পায়। কিন্তু মোস্তাফিজরা যখন ভারতের কাছ থেকে থাপ্পড় খায়, তখন থাপ্পড়টা মোস্তাফিজ একা খায় না, থাপ্পড়টা খায় সমগ্র বাংলাদেশ এবং বাংলাদেশিরা। ডক্টর ইউনূসের যে করুণ অবস্থা, যে দুর্বল অবস্থা, তাতে কি করে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব আমি জানি না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত যে প্রশাসন তারা তৈরি করেছিল, সেই একই প্রশাসন সামরিক, বেসামরিক, পুলিশ, সিভিল প্রশাসন সব জায়গায় রয়ে গেছে। তাদের অধীনে কি করে একটা ভারতের হস্তক্ষেপবিহীন এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব আমার জানা নাই। যেই দলেই জয়ী হোক না কেন, আমি সকল দলের উদ্দেশ্যে বলব, আমি যেটা আজকে থেকে ৬ মাস ৮ মাস আগে অনেকবার বলেছি, যে অনেক স্বতন্ত্র প্রার্থী জয়ী হবে, জামাত অনেক ভোট পাবে। দেশপ্রেমিক বাংলাদেশী, দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আমি যখন দেখছিলাম যে ক্রিকেটার মুস্তাফিজকে নিয়ে আইপিএলে বিডিং চলছে, তখনই আমার বিষয়টা পছন্দ হচ্ছিল না। বিষয়টা শান্তিপূর্ণ একটা পরিবেশে খেলোয়াড়দের এবং প্রফেশনাল প্লেয়ারদের ব্যাপারে অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মাঝে যে সম্পর্ক, এটা কোনোভাবেই স্বাভাবিকের ধারে কাছে নয়। বরং বাংলাদেশ এবং ভারতের মাঝে চলছে একটি স্নায়ুযুদ্ধ। আমি স্নায়ু যুদ্ধের চেয়েও খারাপ পরিস্থিতি বলব। আমরা দেখছি দুই দেশের সম্পর্ক এমন খারাপ অবস্থায় পৌঁছেছে, যা এক পেশে ভারতের কারণেই। ভারত ৫৪ বছর ধরে বাংলাদেশকে শোষণ করে আসছে। বিশেষ করে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে গত ১৬ বছরে ভারত বাংলাদেশের যেই ক্ষতি করেছে, বাংলাদেশের যেই পরিমাণ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ধ্বংস করেছে, তাতে কোনোভাবেই ভারতকে ছাড় দেওয়া উচিত নয় এবং সম্ভব নয়। ভারত বাংলাদেশের সীমানা ঘিরে নতুন নতুন ব্যারাক তৈরি করে চলেছে, যা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতি হুমকি। সমস্যা হলো, যখন মোস্তাফিজরা এইসব বিডিংয়ে যায় এবং খেলতে যায়, তার অর্থ বা পয়সা কিন্তু পুরাটাই মোস্তাফিজরা একাই পায়। কিন্তু মোস্তাফিজরা যখন ভারতের কাছ থেকে থাপ্পড় খায়, তখন থাপ্পড়টা মোস্তাফিজ একা খায় না, থাপ্পড়টা খায় সমগ্র বাংলাদেশ এবং বাংলাদেশিরা। তাই বুঝতে হবে অত্যন্ত গুরুত্বের সাথে, যে বিষয়টা এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের মাঝখানে শুধু খেলাধুলার নয়। যে ভারতের জঙ্গিবাদীরা, তারা দাবি জানিয়েছে মোস্তাফিজকে বের করতে, এবং জঙ্গি পরিচালিত ভারত সরকার, এই জঙ্গিবাদী সরকার একক ব্যক্তি একজন বাংলাদেশি খেলোয়াড়ের উপস্থিতি সহ্য করতে পারে নাই, তাকেও বের করে দিয়েছে। সুতরাং এ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে বাংলাদেশের রাজনীতিবিদ, সামরিক বাহিনীর কোনো সদস্য, সিভিল প্রশাসন, পুলিশ, খেলোয়াড়, শিল্পী, নাট্যকার, সাধারণ জনতা, আমরা কেউই এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে অবিচ্ছেদ্য কেউ না। আমরা সবাই একত্রে অত্যন্ত শক্তিশালী একটা বিষয়, এবং তাকে আলাদা করে দেখার বা কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। বাংলাদেশের জনতার দাবি, বাংলাদেশ থেকে ভারতীয় সকল টিভি চ্যানেল বন্ধ করা উচিত ছিল বহু বছর আগেই। এবং গত ১.৫ বছরেও এই ডক্টর ইউনূস সরকার অত্যন্ত লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে, সকল সংস্কারে ব্যর্থ হয়েছে। এমনকি যে কোর সাবজেক্টগুলো আছে, মূল বিষয়গুলা, যে সাংস্কৃতিকভাবে বাংলাদেশকে কিভাবে ভারত দখল করে আছে, সেই সকল প্রকার সম্প্রচার বাংলাদেশে, ভারতের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করা উচিত ছিল বহু বছর আগেই। জানি না এখনো ১ বছরের মাঝখানে তা করতে পারবে কিনা। কিন্তু ১ বছরের মাঝখানে এই ডক্টর ইউনূসের যদি লজ্জা শরম থেকে থাকে, বিন্দুমাত্র আত্মসম্মান বোধ থেকে থাকে, যাওয়ার আগে একটা কাজ করে যাওয়া উচিত। সেটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সীমিত করা উচিত। তার মানে কি? বাংলাদেশে ভারতের ঢাকায় এমবেসিতে ভারতীয় যতগুলো সদস্য আছে, তা কমিয়ে অর্ধেকে নিয়ে আসা উচিত। এবং এছাড়া ঢাকায় ভারতীয় দূতাবাস ছাড়া বাংলাদেশ থেকে সকল ভারতীয় অফিস এবং অন্যান্য যত প্রকার ব্যবসায়িক নামে হোক, যেই নামেই হোক, যত প্রকার অফিস আছে সব বন্ধ করে দিতে হবে। তাহলে বাংলাদেশে ভারতের গোয়েন্দা রয়ের কার্যক্রম মোটামুটি 80% বন্ধ হয়ে যাবে, এবং তাতে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অনেকাংশেই নিরাপদ হবে ইনশাআল্লাহ। দ্রুত
জামাত বিএনপির বিষয়ে দুটি কথা বলে যাব। জনাব তারেক রহমানকে সুযোগ দিতে চাই। ১৭ বছর দেশের রাজনীতির থেকে এবং দেশ থেকে উনি বঞ্চিত ছিলেন। উনি বাংলাদেশে এসেছেন। আমরা সবাই সজাগ দৃষ্টি রাখছি এবং আমরা দেখতে চাই যেন উনি ভারতের দ্বারা কোনোভাবেই প্ররোচিত এবং প্রভাবিত না হয়ে দেশের জনতাকে এবং দেশের স্বাধীনতাকে অগ্রাধিকার দিয়ে উনি যেন কাজ করে এগিয়ে যান। উনি যখনই জনতার ভালোবাসা পাবেন, তখনই উনার জীবন এবং বাংলাদেশে উনার অবস্থানও হবে নিরাপদ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এখনো দেখে যাচ্ছি যে জনাব তারেক রহমানের নিরাপত্তা অত্যন্ত ভঙ্গুর। উনি যেখানেই চলাচল করছেন, উনি সাধারণ জনতার ধরাছোঁয়ার মাঝখানে এত কাছে, যা অত্যন্ত বিপজ্জনক। ভারত চাইলেই যে কাউকে দিয়ে একটা অঘটন ঘটিয়ে দিতে পারে। আমার মনে হয় উনার নিরাপত্তা আরো জোরদার হওয়া উচিত। আমার মনে হয় বিএনপির এখনো সময় আছে এসএসএফ এর কাছ থেকে সহায়তা চাওয়া উচিত, যেন সরকারের পক্ষ থেকে এসএসএফ জনাব তারেক রহমানের নিরাপত্তার জন্য প্রদান করা হয়। তাহলে বাংলাদেশে রাজনীতিও শক্তিশালী হবে। আমরা চাই না যে শুরুতেই ঝরে যাক কেউ। আমরা চাই না শহীদ হাদির ভাগ্য আর কাউকে বাংলাদেশে বরণ করতে হোক। এখন চলে আসি এনসিপি। আজকে তারা জামাতের সাথে জোট করেছে। আর নয়তো হয়তোবা এনসিপি একটা সিটও পেত না। এখন হয়তোবা একটা দুইটা সিট পাওয়ার সম্ভাবনা আছে জামাতের সাথে অংশগ্রহণ করে। জামাতের প্রধান বা আমির ডক্টর শফিকের আলহামদুলিল্লাহ ওনার প্রশংসা করতেই হবে। উনি একজন মুরব্বী মানুষ। উনার বয়সের এবং শিক্ষার আলোকে যেই জ্ঞান এবং অভিজ্ঞতা আছে, তা দিয়ে অত্যন্ত একটা সুন্দর উদাহরণ সৃষ্টি করে যাচ্ছেন বাংলাদেশে। উনি তারেক রহমানের সাথে দেখা করছেন, উনি বিএনপির সাথে বসছেন। এটা কিন্তু বিএনপির জন্য একটা বিরাট অপূর্ব একটা সুযোগ। বাংলাদেশে সর্বদলীয় রাজনীতি শুরু করা, যেটা শহীদ জিয়াউর রহমান চেয়েছিলেন। কিন্তু উনি বুঝতে পারেন নাই, উনি না বুঝে খাল কেটে হাসিনাকে নিয়ে এসেছিলেন, যার ফলে উনাকে জীবন দিয়ে সেই ভুল সারা বাংলাদেশকে, ভুলের মাসুল সারা বাংলাদেশকে দিতে হয়েছে। আর বিএনপিও প্রায় শেষ হয়ে গেছে। এর পরবর্তীতে আস্তে, আস্তে বেগম জিয়ার আওয়ামী লীগের আমলে বেগম জিয়াকে ভারত বিষ প্রয়োগে বেগম জিয়াকে হত্যা করেছে। আশা করি জনাব তারেক রহমান তা কোনোদিন ভুলে যাবেন না, উনার মাকে কিভাবে হত্যা করা হয়েছে, কারা হত্যা করেছে। আশা করি উনি জীবিত অবস্থায় কোনোদিন উনার ভোলা উচিত না। যদি উনার ভিতরে শহীদ জিয়ার এবং বেগম জিয়ার রক্ত থেকে থাকে, তাহলে কোনো ছেলেরই ভোলা উচিত নয়, কোনো সন্তানের ভোলা উচিত নয় যে উনার বাবাকে, মাকে কারা হত্যা করেছে। ভারত এবং আওয়ামী লীগ মিলে হত্যা করেছে। সুতরাং তারেক রহমান কোনোভাবেই যেন উনার মা-বাবার সাথে বেইমানি না করেন এবং ভারতের এবং আওয়ামী লীগের প্ররোচনায় এবং সামান্য সাহায্য বা নির্দেশে চলার চেষ্টা না করেন, আমি তাই আশা করব। এবং জামাতের সাথে মিলে একটা বাংলাদেশের সর্বদলীয় রাজনৈতিক সহাবস্থান সৃষ্টি করার মতো কিন্তু এটাই অপূর্ব সুযোগ। নির্বাচনে ভোট কিন্তু ভারতের জনগণ দিবে না। নির্বাচনে ভোট কিন্তু বাংলাদেশের জনগণ দিবে। তাই মনে রাখতে হবে, তেল যা মারার মারেন, সকল দলের উদ্দেশ্যে বলছি, জামাত বিএনপি, বাংলাদেশের জনগণকে মারেন। ওই বিদেশ তো বাদই দিলাম, ভারত তো বাদই দিলাম, বাংলাদেশের ভিতরের নেতাদেরকেও তেল মেরে কোনো লাভ হবে না। কারণ মনে রাখতে হবে, ভোটার কিন্তু সাধারণ জনগণ। তাদের আস্থা অর্জন করতে হবে এবং তাদের ভোট অর্জন করতে হবে নিজেদের যোগ্যতা এবং আস্থার মাধ্যমে। তাই যেই দলেই জয়ী হোক না কেন, আমি সকল দলের উদ্দেশ্যে বলব, আমি যেটা আজকে থেকে ৬ মাস ৮ মাস আগে অনেকবার বলেছি, যে অনেক স্বতন্ত্র প্রার্থী জয়ী হবে, জামাত অনেক ভোট পাবে এবং এনসিপি জামাতে অংশগ্রহণ কারণে এনসিপি হয়তোবা ২-১টা সিট পাবে এবং বিএনপি সিট পাবে। তবে আমি স্পষ্ট করে এখানে বলতে পারছি না, যদি বিএনপি এই নির্বাচনকে, যেহেতু বিএনপির ছেলেপেলেদেরকে নিয়ন্ত্রণে ৫ই আগস্টের পরে নিয়ন্ত্রণবিহীন ছিল, বিএনপির নেতারা দেশে হোক বিদেশে হোক সবাই ব্যর্থ হয়েছে বিএনপির ছেলেপেলেদেরকে নিয়ন্ত্রণে রাখতে। তারা চাঁদাবাজিতে এবং বিভিন্ন বিশৃঙ্খলায় জড়িয়ে যায়। তাই আমার ধারণা, বাংলাদেশে আইন শৃঙ্খলার যে খারাপ অবস্থা, তাতে মনে হয় নির্বাচন, আমার অনেক সন্দেহ আছে নির্বাচন কতটুকু সুস্থ হবে। এবং ডক্টর ইউনূস সরকার ইতিমধ্যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ। এবং আইন শৃঙ্খলা তো বাদই দিলাম, ডক্টর ইউনূস তার উপদেষ্টা কাকে রাখবে আর কাকে বের করে দেওয়া উচিত, কাকে রাখা উচিত, সেখানেও ডক্টর ইউনূস ব্যর্থ। তাই বুঝতে হবে যে যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা কাজ পারুক আর না পারুক, করুক আর না করুক, তাকে এই পদ থেকে সরাতে পারে নাই। আসিফ নজরুল সমগ্র জনতার সামনে প্রশ্নবিদ্ধ, তাকেও সরাতে পারে। এরকম আর বহু বহু অপদার্থ এই ডক্টর ইউনূসের কাছে বসে আছে এবং ডক্টর ইউনূসও অনেকটাই অকার্যকর বর্তমানে বাংলাদেশের এই অবস্থায়, এবং চাপে পড়ে নির্বাচন দিয়েছে। আদারওয়াইজ এখনো নির্বাচনের সময় হয়নি বা সেই পরিস্থিতি হয় নাই, আইন শৃঙ্খলার সেই পরিবেশ নেই। তাই আমি বলছি,
ডক্টর ইউনূসের যে করুণ অবস্থা, যে দুর্বল অবস্থা, তাতে কি করে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব আমি জানি না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত যে প্রশাসন তারা তৈরি করেছিল, সেই একই প্রশাসন সামরিক, বেসামরিক, পুলিশ, সিভিল প্রশাসন সব জায়গায় রয়ে গেছে। তাদের অধীনে কি করে একটা ভারতের হস্তক্ষেপবিহীন এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব আমার জানা নাই। এবং যখন দেখা যাবে যে বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে ভারতের ইচ্ছার বিরুদ্ধে, এমন কোনো দলকে বা ব্যক্তিকে যে যারা ভোট পেলে ভারতের স্বার্থ হাসিল হবে না, তখনই কিন্তু ভোট কেন্দ্রে বিভিন্ন ধরনের মারামারি কাটাকাটি শুরু হবে। ব্যালট বক্স ছিনতাই শুরু হবে। ব্যালট বক্স ভোট কেন্দ্রের থেকে বাইরে নিয়ে সেটা মধ্যরাতের আওয়ামী লীগের নির্বাচনের মতো পূর্ণ করার চেষ্টা করা হবে। সেরকম ক্ষেত্রে কি করে এই নির্বাচন ফলাফল গ্রহণযোগ্য হবে তা আমার জানা নাই। যা আমি অনেকবার বলেছি। তারপরেও বলছি, যদি আল্লাহ চান সবকিছু সুন্দর ভালো থাকে, নির্বাচন ভালো হয়, যে যতটুকুই ভোট পান, বিশেষ করে আমার আস্থা এই আস্থা জামাতের উপর আছে, ডক্টর শফিকের উপরও আছে, যে উনি যদি জয়ী হন, উনি সরকার গঠন করলেও বিএনপির থেকে ২-৪ জন একদম যাচাই বাছাই করা ভালো মানুষকে উনার সরকারে জায়গা দিবেন। ২-৪ জন স্বতন্ত্র ব্যক্তিকে যারা ভালো মানুষ এবং যোগ্যতা আছে, তাদেরকেও সরকারে জায়গা দিয়ে মোটামুটি একটা জাতীয় সরকার গঠন করবেন। কারণ জামাতের যারা এখন কি বলে এটাকে নমিনেশন পেয়েছে, তারাও কিন্তু 100% সবাই সেইরকম গ্রহণযোগ্য মানুষ নয়। তার মাঝখানে আমি দেখেছি, বিশেষ করে বেশি উদাহরণ দিব না, আমি তো জামাতের লোকজনকে সবাইকে আমি চিনি না, খুব কম লোককেই চিনি আমি। তারপরও বিশেষ করে সামরিক বাহিনী থেকে যেই ২-১ জন গেছে, তারা স্বয়ং সামরিক বাহিনীতে অবসরপ্রাপ্ত অফিসারদের মাঝখানেই অত্যন্ত বিতর্কিত, এবং তারা কিন্তু আওয়ামী লীগেও নমিনেশন চেয়েছিল। তারা এর আগেও জামাতে নমিনেশন পেয়েছিল। যারা বিএনপির অফিসে ধর্ণা দিয়ে সময় কাটিয়েছে, তারা আবার এখন এসে জামাতে নমিনেশন পেয়েছে। এই যে বিশেষ করে মুনাফেক চরিত্রের লোক কিছু, কিছু জামাতে ঢুকে গেছে, জামাতকে কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে। আম আমি আর কথা লম্বা করতে চাই না। আশা করি ইনশাআল্লাহ নির্বাচনের আগে জনগণকে আমি প্রভাবিত করতে চাই দেশের এবং জনতার স্বার্থে, দেশপ্রেমিক জনতার স্বার্থে, স্বাধীনতা সার্বভৌম বাংলাদেশের স্বার্থে, যে মার্কা না দেখে চরিত্রবান, যোগ্য নেতাকে ভোট দিন। একটা শক্তিশালী বাংলাদেশ, একটা শক্তিশালী সংসদ গঠনের মাধ্যমে একটা শক্তিশালী বাংলাদেশ গঠন করুন। এই বলে আজকের জন্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।